পুরুষ সদস্যরা থাকে তাদের কোনো এক্সপোজার হয় না এই সাবজেক্টে, এবং তাদেরকে যদি ডায়াসে দাঁড় করিয়ে দেওয়া হয় যে আচ্ছা অভ্যুত্থানের পরে মেয়েরা কেন হারিয়ে গেল, তারা পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যায়, কারণ তাদের কখন মাথায় আসেই নাই যে আচ্ছা এটাও যে একটা বলার মতো সাবজেক্ট বা এটাও যে একটা ভাবার মতো সাবজেক্ট। তো এই যে মানে পুরুষরা কিন্তু এই সাবজেক্টটা থেকে বঞ্চিত থেকে যাচ্ছে, এবং আমরা নারীরাই যারা বঞ্চিত তারাই প্রতি মুহূর্তে খালি হচ্ছে বলে যেতে হচ্ছে যে আচ্ছা আমরা তো বঞ্চিত, আমাদেরকে ইয়ে করো। তো সবকিছু মিলে এটার এই আয়োজনগুলো, নারী সংক্রান্ত আয়োজনগুলো এখানে নারী পুরুষ সকলের জন্য হওয়া দরকার ছিল। মানে সমাজের স্বাভাবিক ধারাতেই বা রাজনীতির স্বাভাবিক ধারাতেই নারী বিষয়ক আয়োজনগুলো শুধুমাত্র নারীদের কনসার্ন করে হয়, শুধুমাত্র নারীরাই সেখানে নারীরাই বক্তব্য রাখে, এবং নারীরাই হচ্ছে যে যেন এই টপিকগুলোর একমাত্র হিস্সাদার। মানে এখানে এটার সাথে পুরুষের আসলে এমন ভাবে সোসাইটির কাছে জিনিসটা উপস্থাপন করার অনেক ধরনের চেষ্টা, এবং রাজনৈতিক গত 5 আগস্ট কিন্তু আমরা মেয়েরা যখন নিজেদের মধ্যে কথা বলতাম, এখানে অদিতি আছে, আমরা যখন কথা বলতাম তখন কিন্তু আমাদের মধ্যে যে মেয়েদেরকে আসলে নানানভাবে সাইড করে ফেলা হচ্ছে, কিন্তু আমরা কখনো সেগুলো পাবলিকলি বলি না, কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের ওভারঅল বাংলাদেশ যে ধরনের একটা ক্রাইসিসে পড়েছিল, ভয়াবহ আনস্টেবল একটা দেশ, এখানে সবাই নিজের নিজের দাবি দাওয়া নিয়ে রাস্তায় হাজির হচ্ছে, সেখানে আমরা মেয়েরা আলাদা করে কখনোই আমরা এখানে নিজের হিস্সা বা কখনোই না আমার হকটা দিতে হবে এই কিন্তু হাজির হইনি। অভ্যুত্থান পরবর্তী সময়ে নারীরা যে অভ্যুত্থান পরবর্তী সময়ে হারিয়ে গেছে এই আলোচনাটা কিন্তু সামনে এসেছে নভেম্বর মাসের পরে, প্রায় নভেম্বরের মাঝামাঝি বা শেষ দিকে। এটা থেকেই বোঝা যায় যে নারীরা আসলে কি ধরনের কনসিডারেট। সে কিন্তু নিজের হকটা, সে নিজের যে হকটা, তার যে অংশীদারিত্ব, সেটাকে বিসর্জন দিয়ে সে চাচ্ছে যে না দেশটা ভালো থাকুক, আমার এখানে নিজেরটা লাগবে না। কিন্তু পরবর্তী সময়ে যখন আমার বিভিন্ন আলোচনায় যোগ দেওয়ার সুযোগ হয়েছে, তখন কিন্তু আমার ভিতরে অনুভূতিটা কাজ করেছে যে সামান্য হলেও আমাদের কিন্তু এই আগস্ট মাস সেপ্টেম্বর মাস ওই সময়ে খুবই দৃঢ়ভাবে ভয়েস রেজ করা দরকার ছিল যে আসলে মেয়েদের ক্ষেত্রে খুব ভয়াবহ টোকেনিজম হয়েছে, এবং পুরো অভ্যুত্থানকালীন সময়, এমন জুলাই মাসে এখানে রুকু আছে, অদিতি আছে, আমাদের প্রত্যেকটা মেয়েরা আছে, জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় বলি, চট্টগ্রামে বলি, যারা আন্দোলন করেছিল ইউনিভার্সিটি থেকে রাতের 14 জুলাই রাতে হলের গেট ভেঙে তারা বের হয়েছিল, এবং এই গেট ভেঙে বের হওয়ার মধ্যে কোনো ছিল না। আমরা এই অপমানটাই মেনে নিতে পারি না যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে করে একটা আমাদের ছেলে মেয়েদেরকে রাজাকারের নাতিপুতি বলে। এটা খুবই স্বতঃস্ফূর্ত, খুবই হিউম্যানিটেরিয়ান জায়গা থেকে আমরা কিন্তু এই অনুভূতিটা আমাদের মধ্যে তৈরি হয়েছিল। যদি আমরা এতটুকু পলিটিক্যালি হিসাব নিকাশ করতাম, আমরা নারীরা অ্যাজ এ কমিউনিটি আমরা যদি এতটুকু পলিটিক্যালি হিসাব নিকাশ করতাম, তাহলে নারীরা কিন্তু মাঠে থাকতো না। কারণ আমরা অনেকেই বুঝতে পেরেছিলাম যে 5 আগস্ট পরবর্তী সময়ে এই বিষয়গুলো এরকম থাকাটা দরকার ছিল নিজের দেশের জন্য। কিন্তু এখন এসে আসলে আমার মনে হয় যে আমাদের আসলেই 5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন যে ছোট ছোট ভয়েসগুলো উঠছিল, ছোট ছোট ভয়েস যেখানে রেজ হচ্ছিল, আচ্ছা মেয়েরা কোথায়, মেয়েরা আস্তে আস্তে চলে যাচ্ছে কেন, এই কথাগুলো কিন্তু আস্তে আস্তে আমরা চেষ্টা করতাম যে খুব বেশি যাতে সামনে না আসুক। কিন্তু প্রায় অক্টোবর মাস বা নভেম্বর মাসের দিকে আমরা খেয়াল করি যে আমরা যখন নারীদের জায়গা থেকে আমরা অ্যাজ এ ফিমেল আমরা যখন কনসিডারেশনটা দেখাচ্ছি, আমাদের মেল কাউন্টার পার্টরা কিন্তু ওই কনসিডারেশন দেখাচ্ছে না, তারা সেটার সুযোগ নিচ্ছে, এবং অ্যাজ এ হোল নারী কমিউনিটি যেখানে অবদমিত হয়েছে সেই আলাপ আলোচনাগুলোকে দমিয়ে দিতে বা খুবই নারী সেন্ট্রিক করে রাখতে, যাতে শুধুমাত্র নারীরা এটা নিয়ে কথা বলে, এটার সাথে পুরুষদের আসলে কোনো সংযোগ নেই। তো এই বাধাগুলোকে ভাঙাটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। জাতীয় নাগরিক কমিটি এখানে দিনাজপুরে যে উদ্যোগটা নিয়েছেন যে আচ্ছা মেয়েদেরকে অন্তত একসাথে নিয়ে আসা, মেয়েদের কথাগুলো সামনে আনা, এর মধ্যে থেকে কিন্তু আলাপ আলোচনা হয়েছে, অনেকগুলো প্ল্যাটফর্ম কাজ করতে চেয়েছে, কিন্তু আমাদের যেটা প্রাথমিক আলাপ, আমরা যেটা একদমই ভিতর থেকে ফিল করি যে পদ পদবি এইগুলা দিয়ে আসলে নারীকে সিগনিফাই করা, এটা হচ্ছে একটা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু আমি যখন মিছিলে যাচ্ছি, আমি যখন একজন পুরুষের সাথে একটা টেবিলে বসে কথা বলছি, আমি যখন একটা মিটিং রুমে বসে মিটিং করছি,
ওই মিটিংয়ে আমাকে একটা মানুষ হিসেবে সম্মানিত করা হচ্ছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা আমাদের পলিটিক্যাল ফিল্ডে দেখি না। প্রত্যেকটা মুহূর্তে আমার এতবার অনুভব হয়েছে, আমি একটা মানুষ মানে আমি সারা জীবন হয়তো পড়াশোনা করেছি, ভালো স্কুল কলেজে পড়েছি, সবসময় নিজে মেরিটোক্রেসির ভিত্তিতেই কিন্তু উঠে এসেছি। পরবর্তী ঢাকা ইউনিভার্সিটিতে এসেছি, এখানে বায়োকেমিস্ট্রি পড়েছি। কখনোই আমার কাছে মনে হয়নি যে আমার কাছে কখনো ওমেন অতটুকু যোগ্যতা, অতটুকু মেধা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে যে আমি নিজের মানুষ হিসেবে আমি অনেক দূর পর্যন্ত যেতে পারবো। কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি খুব অ্যাবসার্ড ভাবে লক্ষ্য করলাম প্রত্যেকটা মেয়েকে এখানে নানানভাবে পিক করা হয়েছে এবং নানানভাবে তাকে থেকে হিউমিলিয়েট করা। আচ্ছা মেয়ে তো সেই হিসেবে সামনে চলে আসছে, বা মেয়ে তো তার অতটুকু যোগ্যতা নাই, তাকে কোটায় চলে আসছে, এইভাবে প্রতি মুহূর্তে একটা হিউমিলিয়েশনের মধ্যে ফেলা। এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন নুসরাতকে একদমই টার্গেট করে হিউমিলিয়েট করা হয়েছিল, তখন কিন্তু আমি বলতে বাধ্য হই যে গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু একটা স্টেটমেন্ট পর্যন্ত দেওয়া হয়নি। এবং ওই নুসরাতের হিউমিলিয়েশনটা ব্যক্তি নুসরাতের হিউমিলিয়েশন ছিল না, এটা কিন্তু অ্যাজ এ হোল নারী কমিউনিটিকে হিউমিলিয়েট করার জন্য ব্যবহৃত হয়েছিল। কিন্তু আমরা সরকারের কাছে কিন্তু তখন বলেছিলাম যে আপনারা অ্যাটলিস্ট একটা বিবৃতি দেন, যেহেতু এখানে ফেসবুক বলি, আমাদের সোশ্যাল মিডিয়া গুলো বলি, এগুলো কিন্তু অনেক বেশি আওয়ামী স্পন্সর, মানে আওয়ামী লীগের একটা বিশাল বট বাহিনী এখানে কাজ করে, এবং তারা একদম টার্গেট করে এই যে নারী কমিউনিটিরা আছে তাদেরকে নানানভাবে বা তাদেরকে নানানভাবে হিউমিলিয়েট করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমাদের গভর্নমেন্টের তো একটা সাপোর্ট দরকার। আমরা যখন কিন্তু আমরা